পিওকেতে খাদ্য, দ্রব্য, ওষুধ, জ্বালানি সমস্ত কিছু কাট অফ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? তারা নিজেদের লড়াইটা নিজেরাই লড়ছে, শুধু একটি মঞ্চকে সামনে রেখে সেটির নাম দেওয়া হয়েছিল জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি। আজ সেই মঞ্চকে এত ভয় পাচ্ছে পাকিস্তানি সরকার, ফেওয়াজ শরীফ, আসিম মুনিররা তাকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে বাধ্য হয়েছে। রাওয়াল কোর্ট নট কাশ্মীর, মানে এরকম মন্তব্য করে তিনি সেইটাই মেনে নিলেন যেটা এতদিন ভারতও বলে আসছে, যেটা জোর করে তোমরা দখল করে রেখেছো, তার উপর লাগাতার মানবাধিকার লঙ্ঘন, সেটাই কিন্তু বেরিয়ে পড়ছে এখন বিশ্বের কাছে। সেটাকে ঢাকার জন্য তুমি এখন বলছো যে ওখানকার বাসিন্দারা তো কাশ্মীরেই নয়। ইতিহাস বলে সেই ইউএনের মোতাবেকই নাকি আজ পিওকে পাকিস্তানের এবং জম্মু কাশ্মীর ও লাদাখ লে ভারতের অংশ। ইতিহাস বলে কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হতে চেয়েছিল। আবার ইতিহাস বলে যে ভারত নাকি রাজা হরি সিংকে দিয়ে ভারত সংযুক্তি পত্রে জোর করে তাকে স্বাক্ষর করিয়ে নিয়েছিল। আবার ইতিহাস বলে যে পাকিস্তান কাশ্মীরে সর্বপ্রথম হামলা চালিয়েছিল। আবার ইতিহাস বলে ভারত থেকে তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই বিষয়টি ইউএনে নিয়ে গিয়েছিল। ইতিহাস বলে সেই ইউএনের মোতাবেকই নাকি আজ পিওকে পাকিস্তানের এবং জম্মু কাশ্মীর ও লাদাখ লে ভারতের অংশ। কিন্তু ইতিহাস এও বলে যে ইউএন সবার প্রথম পাকিস্তানকে তাদের অধিকৃত জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ পাকিস্তান মানেনি, জোর করে একটি ভূখণ্ড দখল করে রেখেছিল তখন থেকে আজ পর্যন্ত। কিন্তু জোর করে কতদিন একটা মানুষকে ধরে রাখা যায়? যখন একটা মানুষকেই জোর করে বেশি দিন ধরে রাখা যায় না, তখন একটা গোটা ভূখণ্ড কিভাবে নিজেদের দিকে তাদের সমর্থন ধরে রাখা যায়, সেটাও কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে আজ 2026-এ। দেখুন, আজাদ কাশ্মীর বলুন বা গিলগিট বালচিস্তান, যাই বলবেন, এই যে জায়গাটা, এই যে ভূখণ্ডটা, সেটি কোনোদিনও পাকিস্তানের ছিল না। তারা আগাগোড়া জোর করে জবরদখল করে রেখেছিল সেই এলাকা। আর সেই এলাকায় যাতে তাদের স্থানীয়দেরও রাজত্ব শাসন কায়েম না চলে, সেই কারণে পাঞ্জাব প্রদেশ থেকে তারা প্রতিনিধি পাঠাতো সেই জায়গার বিধানসভা এলাকায়, সেই জায়গার পার্লামেন্ট এলাকায়। নামেই আজাদ কাশ্মীরের একটি প্রধানমন্ত্রী রয়েছেন, নামেই পিওকের একজন প্রধানমন্ত্রী রয়েছেন। কিন্তু পিওকে তো পরিচালনা হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে, সেটা তো কারোর অজানা নয়। আর যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সেই পিওকের সাধারণ মানুষ জেগে ওঠে, আন্দোলনে সামিল হয়, সরকার বিরোধী প্রতিবাদে মিছিল বের করে। আর তারপর থেকেই শুরু হয় কষ্ট। কীরকম? সরকারিভাবে লাঞ্ছিত করা, সরকারিভাবে বঞ্চিত করা। এই মুহূর্তে জানেন পিওকেতে খাদ্য, দ্রব্য, ওষুধ, জ্বালানি সমস্ত কিছু কাট অফ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? আর যখন এই পিওকের ওপর এক পেশে অত্যাচারের খবর গোটা বিশ্বে চাউর হয়ে গিয়েছে, সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের ফেওয়াজ সরকার, আসিম মুনিরের প্রশাসন, তখন তারা বাঁচার জন্য নতুন তথ্য উদ্ঘাটন করছে। কি সেই তথ্য? খ্বাজা আসিফ তা বলে দিয়েছেন। তাহলে কি পাকিস্তান এখন বাঁচার জন্য পিওকে দূরে সরানোর চেষ্টা করছে? দূরে সরিয়েই বা করবেটা কি? তাহলে কি পিওকে আগামী দিনে একটি স্বাধীন রাষ্ট্র হতে চলেছে, নাকি আগামী দিনে পিওকে ভারতের কাশ্মীরের সঙ্গে জুড়ে গিয়ে ভারতের একটি প্রদেশ হতে চলেছে? প্রশ্ন অনেক, আর সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই এপিসোডে। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে এই প্রশ্নটাই, যে পিওকে ইজ নট পার্ট অফ পাকিস্তান। কারণ পাকিস্তানের ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রী তিনি যে মন্তব্য করেছেন, সেখান থেকে অনেকটাই পিওকে আলগা করে দেওয়ার চেষ্টা করেছেন তিনি পাকিস্তানের থেকে, অন্তত পিঠ বাঁচানোর জন্য বিশ্বের কাছে। আর সেটাই এখন ব্যাকফায়ার করছে পাকিস্তানের সরকারের কাছে।
সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। চলুন শুরু করছি আজকের এপিসোড। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে কি অবস্থা এই মুহূর্তে পিওকের। পাক অধিকৃত কাশ্মীর, ইন্ডিয়া টুডে করেছে যে পিওকে ক্রাইজ ফর ফুড মেডিসিন অ্যাজ পাক ইম্পোজেস ব্লকেট টু পানিশ ইট ফর প্রোটেস্ট। কেন প্রতিবাদ করবে তোমরা? কেন আন্দোলন করবে? কেন মিছিল করবে? কিচ্ছু করার দরকার নেই। যদি করো তাহলে আমরা কি করব? খাবার পাঠাবো না, মেডিসিন পাঠাবো না, কি করব? পুরো ব্লকেট করে দেবো, পুরো রাস্তা ব্লকেট করে দেবো। বলছে অ্যাজ ফুড ফুয়েল অ্যান্ড মেডিসিন শর্টেজ ওরসেন অ্যাক্রস পিওকে রেসিডেন্টস অ্যান্ড অপোজিশন পার্টিজ আর অ্যাকিউজিং ইসলামাবাদ অফ রেস্ট্রিক্টিং দ্য ফ্লো অফ এসেন্সিয়াল গুডস ইনটু দ্য রিজিয়ন, যাতে এই ভূখণ্ডে কোনো রকম অত্যাবশ্যকীয় জিনিসপত্র দ্রব্য ঢুকতে না পারে। এমার্জেন্সি যে কোনো জিনিস, আলু পেঁয়াজ চাল ডাল এই সমস্ত খাদ্যশস্য থেকে শুরু করে সমস্ত ওষুধ যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস, সমস্ত জিনিস আটকে রেখে দেওয়া হয়েছে। কেন? পাকিস্তানি অফিসিয়ালস হ্যাভ ডিনাইড দ্য অ্যালিগেশনস। পাকিস্তান যাদের কর্মকর্তা রয়েছে, প্রশাসন, শেহবাজ শরীফ, আসিম মুনিরদের যারা কর্মকর্তা রয়েছে, তারা বলছে না না না, এরকম তো পাকিস্তান সরকার করেনি কিছু। কিন্তু বাট রিপোর্টস সাজেস্ট অথরিটিস হ্যাভ ডিস্টার্বড সাপ্লাইজ টু কুয়েল দ্য গ্রোয়িং প্রোটেস্ট মুভমেন্ট ইন দ্য ইলিগালি অকুপাইড টেরিটরি। যেই ভূখণ্ডটা তারা ইনলিগালি অকুপাই করে রেখেছে, সেই ভূখণ্ডকে এবার তারা ভাতে মারার চেষ্টা করছে। সেটাই কিন্তু উঠে এসেছে বিভিন্ন পাকিস্তানি মিডিয়াগুলিতে। সরকার যতই বলুক না কেন আমরা এই ধরনের কোনো কাজ করছি না, কিন্তু মিডিয়া ছাপছে এই ধরনের কাজ হচ্ছে এবং পাকিস্তানি মিডিয়াই ছাপছে, প্রথম সারির মিডিয়াই ছাপছে। তাহলে কি তারা মিথ্যে ছাপছে? বলছে অ্যাজ পাকিস্তান ব্যাটেলস এ গ্রোয়িং অ্যান্টি গভর্নমেন্ট আপরাইজিং ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ইসলামাবাদ ইজ চোকিং অফ দ্য রিজিয়ন অ্যাক্সেস টু ফুড ফুয়েল অ্যান্ড মেডিসিন টু প্রেশার প্রোটেস্টার্স ইনটু সাবমিশন। যাতে কি হয়? যাতে তারা প্রতিদিনের রসদটা জোগাতে না পারে। আর যদি আপনি অভুক্ত থাকেন তাহলে আপনি পারবেন মিটিং মিছিলে অংশগ্রহণ করতে? আপনি পারবেন প্রতিবাদ দেখাতে? পারবেন না। পুলিশের কাছে আপনার শক্তি অনেক দুর্বল হয়ে পড়বে। আর সেইটাকেই টার্গেট করা হয়েছে এই মুহূর্তে। বলছে রেসিডেন্টস, ট্রাক ড্রাইভার্স অ্যান্ড অপোজিশন ফিগার্স হ্যাভ টোল্ড লোকাল মিডিয়া দ্যাট ভেহিকলস ক্যারিং এসেন্সিয়াল commodities are being prevented from entering the territory, worsening shortage already caused by a region-wide shutdown led by the Joint Army Action Committee JAAC। এই হচ্ছে একটি সংগঠন, এর কথা আমি আপনাদের আগে বলবো। এখানে শুধু জেনে রাখুন এই সংগঠনটাই সবার প্রথম এই মুহূর্তে এই দশকে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছে। এই সংগঠনটি পিওকের সংগঠন, যার ফুল ফর্ম জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এই জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকেও এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের সরকার। কিন্তু কেন, সেটারও উত্তর আপনাদের দেব আজকে। বলছে কি, এর ফলে কি হয়েছে? যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনে কিছুটা হলেও ভাটা পড়েছে, আর এটাই চাইছিল পাকিস্তানের কর্মকর্তারা। কি বলছে? পাকিস্তানি অথরিটিস ডিনাই ইম্পোজিং এনি ব্লকেট। তারা মানছে যে আমরা এরকম কিছু করিনি। বাট রিপোর্টস ফ্রম বিবিসি উর্দু, Dawn and AFP point to deepening crisis across the illegally occupied territory। বিবিসি উর্দু ছাপছে, যেটা পাকিস্তানি মিডিয়া। ডন ছাপছে, যেটা পাকিস্তানি মিডিয়া। বুঝতে পারছেন? আন্তর্জাতিক মিডিয়াও ছাপছে যে এই মুহূর্তে পিওকের কি হাল করে রেখেছে পাকিস্তান। কেন কেন করতে হলো এই হাল? দেখুন, আমি শুরুতেই বলেছি যে ভূখণ্ড আপনার নিজের নয় তাকে জোর করে আপনি কতদিন আগলে রাখবেন? কতদিন আগলে রাখা যায়? আগলে তো রেখেছিস, তার মধ্যে অত্যাচার, সেনাবাহিনী পাঠিয়ে যখন তখন যাকে তাকে গুলির নিশানা করা হচ্ছে, নিত্য দিনের ঘটনা এই মুহূর্তে পিওকেতে। বিজনেস টুডে চেপেছে। কেন এই ধরনের ঘটনা, কি কারণে হয়েছে? দেখুন, এখনো পর্যন্ত পিওকেতে 58 জনের মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে, আর প্রায় 70,000 মানুষ তারা বাস্তুচ্যুত, নিজেদের বাসস্থানে তারা থাকতে পারছে না। ট্রাকস স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে আছে, কোনো লরি এগোচ্ছে না, মানে নিত্য প্রয়োজনীয় খাবার দ্রব্য হেন নিয়ে। কেন? এসেন্সিয়াল যত রকমের জিনিসপত্র আছে সবই ব্লকিং করে রেখেছে, যদিও পাকিস্তান সেটা ডিনাই করছে। এই মুহূর্তে আনরেস্ট চারিদিকে পিওকে জুড়ে। কিন্তু এটা কেন হলো সেটার বিস্তারিত বিবরণ আপনাদের জন্য আমি সাজিয়েছি। বলছে
সাম্প্রতিক আন্দোলন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি এর নেতৃত্বে মূলত অর্থনৈতিক ইস্যু থেকে শুরু করে রাজনৈতিক দাবিতে রূপ নিয়েছে। প্রধান কারণগুলি নিচে দেওয়া হলো। এই যে নতুন করে শুরু হয়েছে এই দশকে, সেটা শুরু হয়েছে 2023 থেকে লাগাতার চলছে 3 বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে পিওকে গড় যাচ্ছে। কিন্তু কোথায় রাষ্ট্রসংঘ, কোথায় কেউ কোনো কথা বলছে না। তারা নিজেদের লড়াইটা নিজেরাই লড়ছে, শুধু একটি মঞ্চকে সামনে রেখে সেটির নাম দেওয়া হয়েছিল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। আজ সেই মঞ্চকে এত ভয় পাচ্ছে পাকিস্তানি সরকার, শেহবাজ শরীফ, আসিম মুনিররা তাকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে বাধ্য হয়েছে। যেরকমটা বাংলাদেশে হয়েছিল, আওয়ামী লীগকে এতটাই আওয়ামী শব্দটা শুনলেই তাদের গায়ে জ্বর চলে আসে। 71-এও এসেছিল, বুঝতে পারছেন, 2024-এও এসেছিল। এবার 2023 থেকে শুরু হওয়া যে আন্দোলন, সেই আন্দোলনকে দমাতে 2026-এও তাদের গায়ে জ্বর এসছে ওই একটা শব্দে, আওয়ামী। বলছে কি অর্থনৈতিক শোষণ ও সম্পদের অসম বন্টন, বলছে অত্যাচার শুরু হয়েছিল 47 থেকে, তারপর অনবরত চলছে। তার নিম্নরূপ আপনাদের দেখাচ্ছি। পিওকেতে প্রচুর জলবিদ্যুৎ প্রকল্প যেমন মাংলা ড্যাম, নীলাম ঝিলাম ইত্যাদি আছে। উৎপাদিত বিদ্যুৎ পাঞ্জাব সহ অন্যত্র চলে যায়, কিন্তু স্থানীয়রা উচ্চ বিদ্যুৎ বিল, ঘন ঘন লোডশেডিং ও উন্নয়নের অভাব ভোগ করে। মানে কি, আপনার এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র বসানো হয়েছে, সেখান থেকে উৎপন্ন বিদ্যুৎ চলে যায় মূল ভূখণ্ডে, পাঞ্জাবে। পাকিস্তানের মূল ভূখণ্ড মানে ওই একটুখানি প্রদেশ পাঞ্জাব, বাদবাকি কোনো প্রদেশই পাঞ্জাব সরকারকে এই মুহূর্তে সমর্থন করছে না। আগামী দিন বেশি দেরি নেই, যেদিন পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বলছে কি মূল্যবৃদ্ধি, আর কি হয় এতে, কি হয় আগেরটা একটু বুঝিয়ে দিই। সেই বিদ্যুৎ চলে যাচ্ছে পাঞ্জাবে, আর আপনার এলাকায় তৈরি হচ্ছে বিদ্যুৎ, কিন্তু আপনি লোডশেডিংয়ের মধ্যে থাকছেন। আচ্ছা, যতটুকু বিদ্যুৎ আপনাকে সাপ্লাই করা হচ্ছে না কেন, তার দাম নেওয়া হচ্ছে চরম আকাশ তুল্য। মানে পাঞ্জাবে যারা ধরুন 5 টাকা দিয়ে বিদ্যুৎ কিনছে ইউনিট, আর সেই একই বিদ্যুৎ তৈরি হচ্ছে পিওকেতে, কিন্তু পিওকের বাসিন্দারা সেই বিদ্যুৎ কিনছে 10 টাকা দিয়ে পাকিস্তানি মুদ্রায়। ভাবুন পার্থক্যটা, খালি ভাবুন, ডবল। তারপর কি মূল্যবৃদ্ধি, গমের সংকট ও দ্রব্যমূল্য, সরকারি ভর্তুকিযুক্ত গমের সরবরাহ কম, চোরাচালান ও দাম বৃদ্ধি, বেকারত্ব অত্যাধিক, বিশেষ করে যুবকদের মধ্যে। কেউ খোঁজ নেয় না তারা কি করছে, কি খাচ্ছে, কিভাবে বেঁচে আছে, কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব, বলছে এ যে কি আজাদ কাশ্মীর যাকে বলা হয়, সেই আইনসভায় এমন 12টি আসন রয়েছে যেখানে ভারতীয় কাশ্মীর থেকে আগত শরণার্থীদের, যারা পাকিস্তানের অন্যান্য প্রদেশে থাকে, তাদের জন্য সংরক্ষিত। মানেটা বুঝতে হবে, এটা খুব ডিফিকাল্ট বিষয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে ইস্যুটা ধরে রয়েছে এখনো জয়েন্ট অ্যাকশন আওয়ামী কমিটি। কি ইস্যু, বলছে কি এই যে 12টি সিট রয়েছে আজাদ কাশ্মীরের আইনসভায়, সেই 12টি সিট সংরক্ষিত রয়েছে তাদের জন্য যারা পাকিস্তানের ভাষায় শরণার্থী। মানে ভারতের কাশ্মীর থেকে যে সমস্ত অহিন্দু ব্যক্তি পাকিস্তানে গিয়ে উঠবে, তাদেরকে তারা শরণার্থী বলবে, এবং সেই শরণার্থী পাকিস্তানের যে কোনো প্রদেশেই থাকুক না কেন, তাদের জন্য একটা অন্তত সিট, মানে 12টা সিট, এরকম 12টা সিট সংরক্ষিত করা হয়েছে। তারা পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে উড়ে গিয়ে জুড়ে বসে সেই আইনসভার সদস্য হয়ে যাবে। আর কি হয়, স্থানীয়রা এতে মনে করে এগুলো ইসলামাবাদের লোকজনকে ঢোকানোর হাতিয়ার। অবশ্যই তাই, যা তাদের ভোট ও কণ্ঠরোধ স্বরকে দুর্বল করে। তাই তাদের স্থানীয় 12খানা সংসদ সদস্য, যাই বলিন আইনসভার সদস্য, তো কম হয়ে যায়। বুঝতে পারছেন, মানে যখন একটা কোনো ইস্যুতে, বিলের ইস্যুতে ভোটাভুটি হয়, তখন ইসলামাবাদ জিতে যায়। অথচ আপনি পিওকেতে থেকে পিওকের বাসিন্দাদের চাহিদা, সেটা আপনি জেতাতে পারেন না। এটা হচ্ছে দীর্ঘদিনের একটা মূল ইস্যু। আর সীমিত স্বায়ত্তশাসন ও কেন্দ্রীয় হস্তক্ষেপ, স্থানীয় সরকারের ক্ষমতা খুব কম। বড় সিদ্ধান্ত, সম্পদ, নিরাপত্তা, সিপেক প্রকল্প ইসলামাবাদ থেকে নেওয়া হয়। সিপেকের মতো প্রকল্পে স্থানীয়রা নিজেদেরকে শুধু দর্শকই মনে করে। মানে ভাবুন, পিওকে দিয়েই সিপেকটা হচ্ছে, যেটা চায়না বানাচ্ছে, যার জন্য কোটি 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 টাকা পাকিস্তান চায়নার থেকে নেয়। মানে পাঞ্জাব চায়নার থেকে নেয়, পাকিস্তানি পাঞ্জাব। আর যে ভূখণ্ডে সিপেক হচ্ছে, সেই ভূখণ্ডের মানুষরা শুধুই দর্শক, মানে তাদের দেখা ছাড়া আর কোনো কাজ নেই। তারা না ওই কাজে অংশগ্রহণ করতে পারছে, না তাদের কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, না
তাদের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে, আলোচনা নেওয়া হয়েছে, তার সঙ্গে আলোচনা করা হয়েছে, কোনো মতামত নেওয়া হয়েছে, কিচ্ছু নেওয়া হয়নি। অথচ তাদের ভূখণ্ড দিয়ে একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, তাও নিজের দেশ করছে না, অন্য একটি দেশ করছে। ভাবুন, যেটা নিয়ে বালুচিস্তানে এখনও সমস্যা। আচ্ছা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও মানবাধিকার ইস্যু, সরকারি সুবিধা, ভাতা, দুর্নীতির অভিযোগ, বিরোধিতাকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার, বলপ্রয়োগ ও গুমের অভিযোগ তো লেগেই রয়েছে। আকছার ছেড়েই দিন, দীর্ঘমেয়াদী অবহেলা, পিওকেকে কাশ্মীর ইস্যুর অংশ হিসেবে রেখে পূর্ণ প্রাদেশিক মর্যাদা না দেওয়া, এতে স্থানীয়রা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বোধ করে নিজেদেরকে। ভাবুন, বলছে পাকিস্তান, অথচ পাকিস্তানি আইনসভায় এই পিওকে থেকে কোনো প্রতিনিধি নেই। ভাবুন, কোনো প্রতিনিধি নেই, অথচ পিওকের আইনসভায় পাকিস্তান থেকে 12 জন প্রতিনিধি পাঠিয়ে দেয়। কেমন বঞ্চনা, কেমন দ্বিচারিতা, একবার ভেবে দেখুন। তাই শুরু হয়েছে এই ধরনের আন্দোলন। এবার আপনাদের দেখাই যে এই যে আন্দোলন, এই যে অসন্তোষ, এই যে সমস্যা, তার মধ্যে সেই আগুনে ঘি ঢেলেছেন খোয়াজা আসিফ। তার একটি মন্তব্য, কি করেছিলেন মন্তব্যটা? তিনি করেছিলেন যে রাওয়ালকোট নট কাশ্মীর। রাওয়ালকোট বলছে কাশ্মীর নয়। আচ্ছা, কেন? খোয়াজা আসিফ স্পার্কস হিউজ পিওকে রিভোল্ট, ভ্যালিডেটেডস ইন্ডিয়া স্ট্যান্ড। মানে এরকম মন্তব্য করে তিনি সেইটাই মেনে নিলেন যেটা এতদিন ভারতও বলে আসছে। ভাবুন, ভারত কি বলে? পিওকে পাকিস্তানেরই নয়। তার এই মন্তব্য অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। কি বলছে নিউজ 18? খোয়াজা আসিফস রাওয়ালকোট রিমার্কস টার্গেট পিওকে প্রোটেস্ট, সেজ ইন্টেল সোর্সেস, মিনিস্টার সে নট সরি। এর বিরুদ্ধে কিন্তু এখন পাকিস্তান জুড়েই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে ভুট্টো পরিবার, বিলাওয়াল ভুট্টো, তিনি তো বলেই দিয়েছেন যে এই কথা বলার পরেও খোয়াজা আসিফ এখনও কিভাবে তিনি মন্ত্রিসভায় থাকেন, কিভাবে তিনি এখনও ডিফেন্স মিনিস্টার, জবাবদিহি চেয়েছেন, কিন্তু তাকে কেউ জবাবদিহি করার কোনো প্রয়োজন মনে করেনি। আচ্ছা, তারপর তিনি বলছেন যে দরকারই নেই, তার জন্য তিনি সরিও চাইনি। বলছে আমি কেন সরি বলবো, আমি কোনো খারাপ কথা বলিনি। কি বলছে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ হ্যাজ রিফিউজ টু উইথড্র অর অ্যাপোলোজাইজ for his controversial remarks about residents of Rawalkot in Pakistan occupied Kashmir, citing that his comments were absolutely correct despite mounting criticism. Speaking amid the controversy, Asif categorically ruled out issuing an apology, saying, I will not apologize. There were no apologies yesterday and there will be none today. বলছে আমি অতীতেও কোনোদিনও ক্ষমা চাইনি, আর আজকেও আমি ক্ষমা চাইবো না। ভাবুন ঔদ্ধত্যটা। এবার আপনাদের দেখাই তিনি অ্যাকচুয়ালি কি বলেছিলেন। বলছে দ্য মিনিস্টার হ্যাড আর্লিয়ার স্পার্কড আউটরেজ বাই রিপোর্টেডলি ক্লেমিং দ্যাট রেসিডেন্টস অফ রাওয়ালকোট ওয়ার নট ট্রু কাশ্মীরিস। বলছে রাওয়ালকোটে যারা বাসিন্দা, যারা বাস করে, তারা তো সত্যিকারের কাশ্মীরিই নয়। অ্যান্ড সাজেস্টিং দ্যাট পিপল লিভিং ইন ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর, বলছে তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীরে থাকে, কি এনজয় এ হায়ার স্ট্যাটাস দেন দোজ আদার পার্টস অফ কাশ্মীর, এবং তারা হায়ার স্ট্যাটাস মেনটেন করে এবং এনজয় করে। কাদের থেকে? যারা কাশ্মীরের অন্য প্রান্তে থাকে, মানে তাদের কাশ্মীর, পিওকের কথা বলা হচ্ছে। His remarks have triggered sharp reactions in Pakistan occupied Kashmir, where protesters over inflation, high electricity tariffs and political riots have continued for months. যখন তিনি কখন বলেন এই কথাটা? যখন পাকিস্তান মানে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তারা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, যখন তারা দেখছে না রাজনীতিতে আমাদের নিজের স্থানীয়দের কোনো ভূমিকা রয়েছে, না এই যে দাম বেড়ে যাচ্ছে সেখানে আমাদের কোনো ভূমিকা রয়েছে, না এই যে বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে সেখানে আমাদের কোনো ভূমিকা, মানে আমাদের শোষণ করে পাকিস্তান লাভবান হচ্ছে, আর আমাদেরকে জলের তলায় ফেলে রেখে দিয়ে চলে গিয়েছে, ভাসিয়ে দিয়ে চলে গেছে। এই কথা বলার পরেও আসিফ অলসো সেড দ্যাট নেদার ফর্মার প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ nor Prime Minister Shehbaz Sharif and contacted him over the controversy, signaling that Pakistan's top political leadership has so far remained পাবলিকলি সাইলেন্ট অন দ্য ইস্যু। বলছে এরপরেও আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি, না প্রধানমন্ত্রী যোগাযোগ করেছে, না কেউ যোগাযোগ করেছে। এখান থেকেই বোঝা যায় যে প্রধানমন্ত্রী, আসিম মুনির, তাদের যা মন্তব্য, সেই মন্তব্যটাই তো অ্যাকচুয়ালি করেছেন খোয়াজা আসিফ। তাই তারাও এই মুহূর্তে চুপ করে রয়েছেন, কোনো মন্তব্য করছেন না খোয়াজা আসিফের এই মন্তব্যের বিরুদ্ধে। কিন্তু ভারত তার রিপ্লাই দিয়েছে, প্রতিক্রিয়া জানিয়েছে ইউকে পার্লামেন্টও।
কি হয়েছে সেখানে? ভারত তো অবশ্যই বলেছে যে ইন্ডিয়া স্ট্রংলি ক্রিটিসাইজ পাকিস্তান রিমার্কস ওভার সিচুয়েশন ইন পিওকে, সেস ইসলামাবাদ ডিফ্লেক্টস অ্যাটেনশন অ্যাওয়ে ফ্রম দ্য ইটস হিউম্যান রাইটস অ্যাবিউসেস। বলছে যে মানবাধিকার লঙ্ঘন করছে পাকিস্তান পিওকেতে, সেইটা ঢাকার জন্য এখন তারা চেষ্টা করছে বলার যে সেখানকার বাসিন্দারা তো কাশ্মীরিই নয়। মানে কি, আপনি যার ওপর অত্যাচার, আপনার নিজস্ব ঘরে আপনার যে আত্মীয় স্বজন তাদের ওপরই আপনি অত্যাচার করছেন। যখন কেউ বলতে আসলো, প্রতিবেশী বলতে আসলো, পাড়ার লোকেরা বলতে আসলো যে দাদা আপনার বাড়ির লোক, আপনি কেন অত্যাচার করছেন, তখন আপনি বললেন কি, ওনারা জিজ্ঞাসা করুন ওনারা সত্যি আসলে আমাদের বাড়ির লোক কিনা, প্রকৃত আমার বাড়ির লোক কিনা জিজ্ঞাসা করুন। ভাবুন, মানে বেঁচে যাওয়ার জন্য একটা খুব ভালো ধান্দা, খুব ভালো একটা ষড়যন্ত্র, এটা ধরে নিয়েছে ইন্ডিয়া। এবং এটাই বলেছেন আমাদের ME এর মুখপাত্র রণধীর জয়সওয়াল। কি বলেছেন তিনি? ইন্ডিয়া হ্যাজ স্ট্রংলি ক্রিটিসাইজ পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ's remarks over the situation in Pakistan occupied Kashmir, saying these remarks are desperate attempts by the neighboring country to cover up its own failing and deflect attention away from its human rights abuse. Addressing the media in New Delhi, Ministry spokesperson Randhir Jaiswal said New Delhi categorically reject these fabricated claims with the contempt they deserve, যেটা তিনি বলেছেন আর কি, সেটা আমরা ডিনাই করছি। অ্যান্ড হি ট্রেস দ্যাট দ্য ওপেনিং প্রোটেস্ট ইন পিওকে আর এ ডিরেক্ট কনসিকুয়েন্স অফ পাকিস্তান ডিকেডস লং পলিসি অফ সিস্টেমেটিক ইকোনমিক এক্সপ্লোশন, ডিনাইনাল অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাগ্রেশনস ইন এরিয়া আন্ডার দ্য ইনলিগাল অ্যান্ড ফোর্সেবল অকুপেশন। যেটা জোর করে তোমরা দখল করে রেখেছো, তার উপর লাগাতার মানবাধিকার লঙ্ঘন, সেটাই কিন্তু বেরিয়ে পড়ছে এখন বিশ্বের কাছে। সেটাকে ঢাকার জন্য তুমি এখন বলছো যে ওখানকার বাসিন্দারা তো কাশ্মীরেই নয়। ভাবুন কি সুন্দর ট্যাকটিক্স। বলছে হি পয়েন্ট আউট দ্যাট দ্য পাকিস্তানি স্টেট হ্যাজ রেসপন্ড উইথ এক্সট্রিম police brutality, blocking the essential supplies and medicines, internet blockade, and use the lethal force against unnamed civilizations. He expressed hope that the international community will hold Pakistan accountable for the misleads and abuses. বলছে কি সেখানে পুলিশ দিয়ে মারধর করা হয় সাধারণ বাসিন্দাদের, এবং এই মুহূর্তে খাদ্য, ওষুধ, ইন্টারনেট সব সেখানে কাট অফ করে রাখা হয়েছে। আর কিছু বললেই সেখানে লেটাল ফোর্স পাঠিয়ে দেওয়া হয়, সেখানকার সাধারণ মানুষকে তারা মারধর করে চলে আসে। এই তো চলছে এখন পাকিস্তানে, এই তো চলছে। ভারত বলেছে এর বিরুদ্ধে অবশ্যই ইন্টারন্যাশনাল কমিউনিটি জেগে উঠবে এবং পাকিস্তানের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা পদক্ষেপ গ্রহণ করবে। দেখুন পিওকের এই ইস্যুটি নিয়ে উত্তপ্ত ইউকের পার্লামেন্টও। কি বলছে? পিওকে অথরিটিস রিচ ইউকে পার্লামেন্ট অ্যাজ এমপিস প্রেস পাকিস্তান ওভার সিভিলিয়ান killings. British lawmakers have raised concern over alleged human rights violation and civilian killings in Pakistan occupied Kashmir, increasing pressure on the UK government to step up diplomatic engagement with Islamabad. UK government কে রিকোয়েস্ট করেছে ইউকের সংসদ সদস্যরা যে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করো। কেন করছে এই ধরনের ঘটনা, কেন ঘটাচ্ছে? দ্য সিচুয়েশন ইন পিওকে ইজ ডিসকাসড ডিউরিং মিটিংস ইনভলভ ব্রিটিশ পার্লামেন্টারিজ, লোকাল পলিটিশিয়ান লিডার্স অ্যান্ড মেম্বার্স অফ দ্য ওভারসিজ কাশ্মীরি কমিউনিটি। Participant representative evidence of the alleged abuse by Pakistani security forces and sought accountability for the deaths of civilians during the continuing unrest. এবার গর্জে উঠেছে ব্রিটিশের সংসদ সদস্যরা। তারাও বলছে সেখানে যারা বৈঠক করেছিল সেখানে কয়েকজন প্রবাসী কাশ্মীরিও ছিল, এবং তারা একসঙ্গে বসে এই সিদ্ধান্ত নিয়েছে যে এবার ব্রিটিশ সরকারকে বলা হবে তারা যাতে ইসলামাবাদের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসে এবং যা করছে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে এই মুহূর্তে। দেখুন যদি তুলনা যদি খুঁজতে যান যে ভারতে অবস্থিত যে কাশ্মীর তারা কতটা ভালো আছে, না পাকিস্তানে অবস্থিত কাশ্মীর তারা ভালো আছে। আমি জানি এত দূর পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই অনেকে যারা পাকিস্তানপন্থী রাজাকার এবং বাংলাদেশে অবস্থান করছেন এই মুহূর্তে পাকিস্তানের পক্ষ নিয়ে, মানে পূর্ব পাকিস্তান মনে করেন বাংলাদেশকে, তারা ইতিমধ্যেই অনেকে কমেন্ট করে ফেলেছেন যে আপনাদের কাশ্মীরের বাসিন্দারা মশাই কত ভালো আছে।
সেটার জন্য আমি এটা রেখেছি আপনাদের জন্য। কি বলছে, অ্যাজ হাইলি নেগলেক্টেড রিজিয়ন পিওকে ইজ অল অ্যাবাউট ইসলামাবাদস কন্টিনিউড এক্সপ্লোটেশন অ্যান্ড অ্যাবিউজ। বলছে রিসেন্টলি আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন তিনি 1.12 লাখ করোড়, যা ইউএস হচ্ছে 13 বিলিয়ন মার্কিন ডলার, সেই বাজেট ঘোষণা করেছে কোথায়, ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর এবং লাদাখের জন্য অফ দ্য ইয়ার 22 থেকে 23। আর এই 22 থেকে 23-এ পাকিস্তানে কি হয়েছে, পাকিস্তানে 21 থেকে 22-এর হিসেবটা আমি আপনাদের দিচ্ছি। সেখানে রয়েছে এখন 141 বিলিয়ন পাকিস্তানি রুপিস তারা খরচ করবে, বাজেট তাদের। 21 থেকে 22-এ পাকিস্তানের কাশ্মীরের বাজেট হচ্ছে 141 বিলিয়ন পাকিস্তানি রুপিস, যেটা ইউএস হচ্ছে তোমার 78 মিলিয়ন ইউএস ডলার, যেটা ভারতের 13 বিলিয়ন ইউএস ডলার। একটু বোঝার চেষ্টা করবেন, মিলিয়ন আর বিলিয়ন গুলিয়ে ফেলবেন না। এবার দেখুন বলছে কি, অ্যাকর্ডিং টু দ্য 2017 সেন্সাসে দেখা গেছে সেখানে যতজন আছে তাদের পার ক্যাপিটা ইনকাম জিডিপি 200% মার্কিন ডলার, যেটা আমাদের প্রায় 950 মার্কিন ডলার। বুঝতে পারছেন পার্থক্যটা ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো। দেখুন লেফটেন্যান্ট জেনারেল অশোক ভীম সিভানে তিনি লিখছেন যে পিওকে ইন টার্মল, দ্য কোশ্চেন্স পাকিস্তান ক্যান নো লঙ্গার ইগনোর। যে প্রশ্নগুলো তিনি করেছেন এই আর্টিকেলে, সেই প্রশ্নগুলো পাকিস্তান কোনোভাবেই অস্বীকার করতে পারে না। কি প্রশ্ন তিনি করেছেন, বলছে পিওকেতে এখনকার আন্দোলন কেন শুধু অর্থনৈতিক ক্ষোভ নয় বরং রাজনৈতিক ব্যবস্থার উপর আস্থার ঘাটতি প্রকাশ করছে। তার কারণ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে পাঞ্জাব প্রদেশ, আসিম মুনির, শেহবাজ শরীফের সরকার। যদি পিওকের নদীতে জলবিদ্যুৎ উৎপাদন হয় তাহলে স্থানীয় মানুষ বিদ্যুৎ সংকট, উচ্চ বিল ও উন্নয়নের অভাব কেন ভোগ করছে? এর উত্তর অজানা আসিম মুনির, শেহবাজ শরীফদের। বলছে সম্পদ সমৃদ্ধ অঞ্চলের সিদ্ধান্ত কেন অন্যত্র নেওয়া হয় এবং উপকার কেন অন্যত্র চলে যায়? পিওকের নির্বাচিত প্রতিষ্ঠানগুলো কেন সত্যিকারের ক্ষমতা ও স্বায়ত্তশাসন পায় না? কেন জেএএসি-কে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে? এর উত্তর দিতে পারবে? কেউ পারবে না। দৈনন্দিন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি বারবার অসম্পূর্ণ কেন থেকে যায়? বিরোধিতাকে কেন নিরাপত্তার সমস্যা হিসেবে দেখা হয়, রাজনৈতিক সমাধান হিসেবে নয়? কেন স্থানীয় মানুষের অভিযোগ, গ্রেপ্তার, বলপ্রয়োগ, গুম কেন বারবার এই ঘটনার অভিযোগ উঠছে? এতে বিশ্বাসের ক্ষয় কতটা? সিপিকের মতো প্রকল্পে স্থানীয় মানুষ কেন নিজেদেরকে শুধু দর্শক মনে করছে? তরুণ প্রজন্ম কেন প্রতীকী রাজনীতি ও ঐতিহাসিক আবেগের চেয়ে সেবা, সুযোগ ও ন্যায্যতা চায়? প্রশাসনিক নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে দীর্ঘদিন ধরে বৈধতা টিকিয়ে রাখা কি সম্ভব যদি আপনি স্থানীয়দেরই ইনভলভ না করেন? দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বলতেই পারেন তাহলে পিওকে যাবে কোথায়, করবেটা কি? দেখুন এমতাবস্থায় তিনটে জিনিস হতে পারে। এক, পিওকে পাকিস্তানেরই থেকে গেল এবং সেখানে গুড গভর্নেন্স চালু হলো, হতেই পারে। দুই, পিওকে একটা স্বাধীন রাষ্ট্র হয়ে গেল, সেটাও হতে পারে। আর 3 নম্বরটা, পিওকে আমাদের ভারতীয় কাশ্মীরের সঙ্গে হয়তো জুড়ে যেতে পারে, সেক্ষেত্রে ভারতও একটি নতুন প্রদেশ পেতে পারে। কিন্তু তিনটেই এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। তার কারণ খিদের টানে পেটে যে আগুন জ্বলছে সেই আগুন কিন্তু 2023 কিংবা 2000 থেকে শুরু হয়নি, 1947 থেকেই শুরু হয়েছিল, যা এতদিন পর্যন্ত চলছে। আর এই পরিস্থিতি সহজে কেটে যাবে, সহজে পিওকে স্বাধীনতা অর্জন করতে পারবে, সেটা হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে লড়াই জারি থাকুক, এই লড়াই একদিন সত্যিকারের ভোরের সূর্য ওঠাবে, সেই প্রার্থনা আমরাও করলাম রণক্ষেত্রের এই টিমের তরফ থেকে। এই এপিসোডটি যদি মনে হয় ইনফরমেটিভ, গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।